স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডানা। অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে লন্ডনে তারেক রহমানের বৈঠক। সরকারের সাথে বিএনপির দ্বন্দ্ব নিরসনের সম্ভাবনা দেখছে দলটির সিনিয়র নেতারা। ওই বৈঠকে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান হবে বলে আশা তাদের। মতপার্থক্য কিংবা দূরত্ব হ্রাসের পাশাপাশি ইউনূস সরকারের অধীনেই যৌক্তিক সময়ে নির্বাচনের প্রত্যাশা দলটির সিনিয়র নেতা হাফিজউদ্দিন আহমেদের। আর রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক সংকট কাটিয়ে বৈঠকটি হতে পারে মাইলফলক। সাদিয়া কানিসকে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। ডিসেম্বরে নির্বাচনের দাবি করে আসা বিএনপি দফায় দফায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে হতাশা প্রকাশ করে আসছিল বরাবরের মতোই। প্রধান উপদেষ্টা ঈদের শুভেচ্ছা বার্তায় 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিলে হতাশা বাড়ে বিএনপি শিবিরে। নির্বাচন ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বাড়ে বিএনপির। ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব। প্রধান উপদেষ্টা লন্ডন সফরে তারেক রহমানের সাথে বৈঠককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে রাজনীতির হাওয়া। বৈঠকটি আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বোন অফ কন্টেনশন, যে বিবাদের যে বিষয়গুলো, আমি বিবাদ বলবো, যে ডিসকোর্স ডিবেটগুলো আছে, সেটা একটা চমৎকার উপসংহারে এসে পৌঁছাবে, একটা ইতিবাচক উপসংহারে এসে পৌঁছাবে বলে এটা দেশের মানুষ বিশ্বাস করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে। দলটির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের কারণে এপ্রিল কিংবা জুনে নির্বাচন প্রায় অসম্ভব। আশা করি তিনি এই বছর ডিসেম্বরের মধ্যে তিনি তার কথা রাখবেন বলে আশা করি, কিন্তু তিনি যে জুনের কথা বলেন আগামী বছরে, সেটি সম্ভব নয়, কারণ ফেব্রুয়ারি পরে আর নির্বাচন করার মতো পরিবেশ থাকবে না। আগামীকাল শুক্রবার স্থানীয় সময় 10টা থেকে 11টার মধ্যে লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রায় ঘণ্টাব্যাপী 1-to-1 বৈঠক হওয়ার কথা রয়েছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, যে কোনো সময়ে তিনি দেশে ফিরতে পারেন। দুপুরে গাজীপুরের একটি হাইওয়ে থানা পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারত থেকে যাদের পুশিন করা হচ্ছে, অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে। পরে শালনা হাইওয়ে থানা, গাজীপুর 63 ব্যাটালিয়ন বিজিবি অফিস পরিদর্শন ও কৃষি মন্ত্রণালয়ের শ্রীপুরের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনাদের বলছে, তারাও কিন্তু তাদের চিঠি দিচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অবদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হলো প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এই জন্য আমরা কিন্তু এটা শুধু আমাদের না, আমাদের যে আছে হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়। একদিনে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চানমিয়া ফকির ও গোসাই দাসের মৃত্যু হয়। তারা সদর উপজেলার এবং বরগুনা পৌরসভার বাসিন্দা। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে চলতি বছর বরগুনায় মোট 12 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হলো। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গতকাল একদিনে জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 75 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 172 জন। এর মধ্যে 31 জন শিশুও রয়েছে। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট নতুন করে ভয় ধরাচ্ছে জনসাধারণের মনে। আর আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়াতে পারলে কমতে পারে সেই ভীতি। চিকিৎসকরা বলছেন, আবারও হাত ধোয়ার অভ্যাস, মাস্ক পরা কিংবা ভিড় এড়িয়ে চলতে পারলেই কমে আসবে ঝুঁকি। পাশাপাশি উপসর্গ দেখা দিলে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। গেল 24 ঘন্টায় দেশে নতুন করে 10 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 2020 সালে বিশ্বব্যাপী ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে কোভিড-19। স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। তার সঙ্গে বাংলাদেশেও দেয়া হয় লকডাউন। অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা কিংবা স্বাস্থ্য ব্যবস্থার নাজেহাল অবস্থা দেখে পুরো দেশের মানুষ।
5 বছর পর আবার সেই করোনা ফিরতে শুরু করেছে। শনাক্ত হচ্ছে নতুন রোগী। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সংক্রমণ থেকে বাঁচতে 7টি পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদিও জনসমাগম হয় এমন জায়গায় দেখা যায়নি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা। মাস্ক ব্যবহারে নেই তেমন অভ্যাস। তবে যারা ব্যবহার করছেন তাদের আশা প্রতিটি মানুষ সচেতন হবে। কয়েকজন আর কি এরকম মাস্ক পরা ছিল, বেশি ছিল না। আমাদেরকে অবভিয়াসলি মেনটেন করা উচিত। আমরা তো আবার 2020টা ফেরত চাই না। এমন অবস্থায় চিকিৎসকরা বলছেন সংক্রমক কম থাকলে সবার জন্য মঙ্গল। এজন্য সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে সতর্ক করছি আমরা যাতে স্বাস্থ্যবিধিটা মানে, যদি আমাদের এখনো বেশি পরিমাণে বাড়ে নাই, যেটুকু আমাদের আছে আমরা চাচ্ছি যাতে এর চেয়ে না বাড়ে। সংক্রমণ বেশি বাড়লে আইসিইউ প্রয়োজন হলে তখন ঝুঁকিটা বেশি থাকে। ঝুঁকিটা এড়ানোর জন্য কিন্তু দরকার একদিন সংক্রমণটা কমিয়ে আনা। বিগত বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চিকিৎসকরাও সুচিকিৎসা নিশ্চিত করতে পারবে। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান। হালকা একটু কাশি, হয়তো ওই সিমটম না থাকতে পারে যে সিভিয়ার আকারে, এইরকম যদি হালকা কিছু দেখা দেয় চিকিৎসকের পরামর্শ নেবে। চিকিৎসক তাকে বুঝে দিবে যে হ্যাঁ তাকে ডেঙ্গু টেস্ট করতে হবে না কোভিড টেস্ট করতে হবে। আবারও সেই 2020 সালের ভয়াবহতা ফিরে না আসুক। স্বাস্থ্যবিধি মানা, উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা সহ সুরক্ষার অভ্যাসগুলো মানতে পারলেই আতঙ্ক কমে আসবে জনসাধারণের মনে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঈদের ছুটি প্রায় শেষ। গ্রামে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। সড়কে যানবাহনের পাশাপাশি কমলাপুর রেল স্টেশনে যাত্রীর চাপ চোখে পড়ার মতো। শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগে ভাগেই ফিরছেন তারা। তবে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা মানতে দেখা যায়নি খুব একটা। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে একটি একটি করে ট্রেন এভাবেই রাজধানীর কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম স্পর্শ করছে। তখনই হুমড়ি খেয়ে পড়ছে কুলিরা। এই শুভেচ্ছা বিনিময় করে খুশি মুখে যাত্রীরা ব্যাগ তুলে নিচ্ছেন কাঁধে। যাত্রীদের চোখে মুখেও যেন আনন্দের উচ্ছ্বাস। তাই তো বাবার ট্রলি ব্যাগের উপর বসেই প্ল্যাটফর্ম মারিয়ে নগরীতে প্রবেশ করছে ছোট্ট রিয়ামণি। টিকিট থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যাত্রীরা। যাওয়া আসা দুটো টিকিট অনলাইনে কাটতে পেরেছি, এটা সবচাইতে বড় একটা বলবো আমাদের জন্য একটা বড় সুবিধা ছিল। তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও মানছেন না যাত্রীরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। পিএস সিস্টেমের মাধ্যমে যাত্রী সাধারণকে এই বিষয়ে সচেতন করছি যেন তারা মাস্ক পরিধান করে ট্রেনে ভ্রমণ করে। যাত্রী সাধারণকেও দায়িত্বশীল হতে হবে, নির্দেশনাগুলো পরিপালন করতে হবে। আশা করছি যাত্রী সাধারণও আস্তে আস্তে সচেতন হবেন। এদিকে ট্রেনের পাশাপাশি বাসে করেও ফিরছেন কর্মজীবী মানুষ। ভোগান্তিহীন যাত্রার স্বস্তি তাদের কণ্ঠেও। যাওয়ার পথে কষ্ট হয়েছে, কিন্তু আসার পথে সুন্দরভাবে আসতে পারছে। বিপুল দেবরায়, RTV, ঢাকা। পালিয়ে থেকেও কুমিল্লার রাজনীতি, প্রশাসন ও অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন সাবেক এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। নামে বেনামে তার 350 কোটি টাকার অবৈধ সম্পদ ও ব্যাংক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। রয়েছে 1000 কোটি টাকা পাচারের অভিযোগ। সদর আসনের এমপি হলেও কুমিল্লার 10টি আসন চলত তার ইশারায়। দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে তার মেয়ে কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার বিরুদ্ধেও। আতিকা রহমানের রিপোর্ট, সহযোগিতা করেছেন কুমিল্লার স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া। আ.ক.ম বাহাউদ্দিন বাহার 4 বারের এমপি হওয়ায় কুমিল্লায় একক আধিপত্য ছিল তার। বলা হতো বাহারের নির্দেশ ছাড়া কুমিল্লায় গাছের পাতাও নড়ে না। কুমিল্লার 11টি আসনে কে এমপি হবেন, কারা স্থানীয় সরকার প্রতিনিধি হবেন ঠিক করতেন তিনি। বিনিময়ে নিতেন মোটা অঙ্কের টাকা। গডফাদার ছিলেন। এখান থেকে অনেক টাকা লুট করে আজি বাহার নিয়ে গেছে। মসজিদ গেটে আমাকে নির্মম ভাবে কুপিয়ে গুলি করে রক্তাক্ত জখম করেছে এই ভাইয়া গ্রুপের সদস্যরা। নানা দুর্নীতির অভিযোগ থাকলেও কেউ মুখ খোলার সাহস পাননি এতদিন। দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে অস্ত্রধারী নিয়ে এমপি বাহার বাহিনী নিয়ন্ত্রণ করতেন। 5 আগস্টের পর ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে এলাকায় প্রভাব বিস্তার করে যাচ্ছেন। ওই সময় আমি হাসপাতাল পর্যন্ত যেতে পারি নাই, আমি কোনো মামলা করতে পারি নাই। একচেটিয়া ব্যবস্থা এবং ব্যাপক লুটপাট, ভয়ে কেউ কোনো কথা বলতো না। কুমিল্লার সব সরকারি প্রতিষ্ঠান ছিল বাহারের নিয়ন্ত্রণে। মাত্র 15 বছরে তৈরি করেন সোনালী স্কয়ার, কুমিল্লা টাউন হল সুপারমার্কেট, নাইস পাওয়ার অ্যান্ড IT লিমিটেড, সোনালী সুইটস, নাসো অ্যাসোসিয়েট লিমিটেড, মাইন্ড মুভমার লিমিটেড, A6 লিমিটেড সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। সিঙ্গাপুরে 2টি সহ ঢাকায় 6টি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে।
সিঙ্গাপুর ও কানাডায় টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। আয় বহির্ভূত ৬৭ কোটি টাকা ও ২৯টি ব্যাংক হিসেবে ২৫৮ কোটি টাকার বেশি লেনদেনের প্রমাণ পাওয়ায় বাহারের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের মামলা করেছে দুদক। অনেক ত্যাগী নেতাদের বাদ দিয়ে মেয়ে তাহসিন বাহার সূচনাকে সিটি মেয়র বানান। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাহারের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা করে মানুষ। আতিকা রহমান, RTV। তরুণরা সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বুধবার বিকেলে কুমিল্লা দেবিদ্বার উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে জুলাই অভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত শহীদ ফয়সালের পরিবারের পাশে দাঁড়িয়েছেন হাসনাত আব্দুল্লাহ। একই উপজেলার কাচিশাইর গ্রামে শহীদ ফয়সালের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন তিনি। আমাদের আসলে বিষয় নিয়ে ব্যস্ত থাকে, খেলাধুলার মধ্য দিয়ে যে আমাদের যেই সুকুমার বৃদ্ধি, আমাদের মানসিক যেই সমৃদ্ধি সেটি ঘটে থাকে। ২৪-এর বন্যায় আক্রান্ত এলাকায় খাদ্য ঘাটতি পূরণে ওএমএস এর বরাদ্দ বাড়ানোর কথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়া কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্য গুদামের জলাবদ্ধতা, কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা নিরসনে কাজ করার নির্দেশও দেন উপদেষ্টা। জেলা প্রশাসক আমিরুল কায়সার সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। যেখানে কুমিল্লার জন্য আলাদা বরাদ্দ বলতে যেটা বোঝাচ্ছেন ওএমএস এর যেটা সিটি কর্পোরেশনের যেহেতু ওএমএস কিছু পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে, এটা জেলা প্রশাসক সাহেবকে অনুরোধ করেছি। যখন সমস্যাটা নজরে যখন তারা আনলো, আমার সাথে চিঠি পাঠলে বাড়াইতে পারে। সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জন পুশিন করা হয়েছে। গেল রাতে জেলার জাফলং, কোম্পানিগঞ্জ এবং ছাতকের সীমান্তবর্তী এলাকা দিয়ে এসব পুশিনের ঘটনা ঘটে। বিজিবি জানায়, জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি ও মিনাটিলা সীমান্ত দিয়ে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিজিবি। একইভাবে কোম্পানিগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে দেওয়া হয়। তারা লালমনিরহাট ও কুড়িগ্রামের বাসিন্দা বলে জানায় বিজিবি। এছাড়া একই রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়ে আরও ১৭ জন পুশিন হলে বিজিবি তাদের আটক করে। তাদের বাড়ি লালমনিরহাটে। এদিকে লালমনিরহাটের সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিনের চেষ্টা বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ হয়েছে। নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে গিয়ে প্রথম দিনেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা পেয়েছে পটুয়াখালীর কুয়াকাটার জেলেরা। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ইউনুস মিয়া নামে এক জেলের জালে ধরা পড়েছে ৪৩ মণ ইলিশ। সকালে আলিপুর মৎস্য বন্দরে মাছগুলো ২০,৬২,০০০ টাকায় বিক্রি হয়েছে। দীর্ঘদিন পরে আশানুরূপ মাছ পেয়ে খুশি এই জেলে। এদিকে নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারে নেমেছেন উপকূলের জেলেরা। নোয়াখালী হাতিয়া ২০টি ঘাটের প্রায় লক্ষাধিক জেলে মাছ শিকারে নেমেছেন। কর্মব্যস্ত হয়ে পড়েছে মাছ ঘাটের ব্যাপারী ও শ্রমিকরা। সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সমুদ্র সীমায় সকল ধরনের মৎস্য আহরণের উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা ছিল ১১ জুন মধ্যরাত পর্যন্ত। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। শহরটির বেশিরভাগ জায়গার তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ দিয়ে হিট ইন্ডেক্সের তাপমাত্রা দাঁড়িয়েছে ৫১.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ১৩ জুন পর্যন্ত দিল্লিতে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া বিভাগের। রেড অ্যালার্ট জারি হওয়ায় দিল্লির বাসিন্দাদের বেশি করে পানি পান ও প্রয়োজন না হলে রোদ এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পাচ্ছে না ত্রাণ কেন্দ্রগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন
জিএইচএফ উপত্যকাটির ক্ষুধার্ত মানুষদের মাঝে ত্রাণ কার্যক্রম শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 220 ত্রাণ প্রত্যাশী নিহত হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তারা জিএইচএফ এর ত্রাণ কার্যক্রমে আর অংশ নেবে না বলেও সাফ জানিয়েছে। তাদের অভিযোগ, মানবিক সংস্থার আড়ালে প্রতিষ্ঠানটি ইসরায়েলের নৃশংসতাকে মদদ দিচ্ছে। অন্যদিকে গাজায় দখলদার ইসরায়েলের হামলায় শুধু বুধবারই নিহত হয়েছে অন্তত 120 ফিলিস্তিনি। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। খেলার খবর, ক্রিকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের সিরিজ খেলতে শুক্রবার দেশ ছাড়বে নাজমুল হাসান শান্তর দল। নতুন টেস্ট সার্কেলে ভালো শুরুর লক্ষ্য টিম বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে অতীতের সুখস্মৃতি দলকে বাড়তি অনুপ্রেরণা দেবে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। এবারে লঙ্কা যাত্রায় ব্যালেন্সড দল নিয়ে আশাবাদী শান্ত। নতুন টেস্ট সার্কেলে 4 থেকে 6 নম্বরে থাকার লক্ষ্য টাইগারদের। আগের সার্কেলে বিদেশের মাটিতে বেশ কয়েকটি ম্যাচ জয়ের সুখস্মৃতি থাকলেও ঘরের মাঠে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তাই তো এবারের সার্কেলে অ্যাওয়ে ম্যাচের পাশাপাশি হোম গ্রাউন্ডে হওয়া ম্যাচগুলো জয়ের দিকে বাড়তি নজর দেবে বাংলাদেশ দল। আগামী 17 জুন গলে হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট 25 জুন শুরু হবে কলম্বোতে। এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিমও একদিন ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর, এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। দুপুরের সংবাদে পর্যন্ত জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।